This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি একেবারে গোড়াতে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো এনকে ডিজিটালের প্রবীর বিশ্বাসকে। প্রবীরবাবু ভালো বক্তা, এনকে ডিজিটালে নিয়মিত অনুষ্ঠান করেন, আমরা দেখি, সমৃদ্ধ হই। তিনি যে এত ভালো লেখক এটা কজন জানেন? আমার প্রসূন গুপ্তের ওয়ালে গিয়ে দেখবেন কি অসাধারণ এক একটি প্রতিবেদন লিখেছেন, এবং নিয়মিতভাবে তিনি এই লেখাটা লিখবেন এই প্রতিশ্রুতি। কারণ তার জীবনটা শুরু হয়েছিল কিন্তু দুটি বিখ্যাত খবরের কাগজ থেকে। কাজে আমরা আশাবাদী যে প্রবীর বিশ্বাসের লেখনী এবার থেকে আমরা নিয়মিত পাব। শুরু করছি আজকের অনুষ্ঠান। আদাব, নমস্কার, এবং একেবারেই গোড়াতে ঈদুজ্জোহার বা বকরি ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। দিল্লির দরবারের টাটকা খবর, একেবারে আপডেট খবর আপনাদেরকে দেব। এই আপডেট খবরগুলো বহু কষ্টে আমাকে জোগাড় করতে হয়েছে। দেখুন, বর্তমানে তো গভর্নমেন্টে রয়েছে এনডিএ, আর মোদী সরকার বলে কিছু নেই। এনডিএ গভর্নমেন্ট এখন দিল্লি চালাচ্ছে, কিন্তু চালালে কি হবে? শপথ নেওয়া হয়ে গেছে। তারপরে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রতে শপথ নিয়েছেন, নরেন্দ্র মোদী সেখানে গিয়ে জড়াজড়ি করেছেন। তিনি যে কার সঙ্গে জড়াজড়ি করছেন না, কার সঙ্গে যে সেলফি তুলছেন না, মস্ত ব্যাপার। ওই G7 না কোথায় গেছেন ইটালিতে, সেখানে গিয়ে তাদের প্রধানের সঙ্গে একসাথে একেবারে দাঁত বের করে। আমি বুঝি না যে একজন প্রধানমন্ত্রী কি করে আরেকজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তোলে, তার প্রেস্টিজ নেই। এবং আজকে আমি দেখছিলাম ইটালির একটা ছবি, যেখানে পোপ, আপনারা পোপের নাম শুনেছেন, পোপ ফ্রান্সিস সেখানে উপস্থিত, মোদী হঠাৎ তাকে গিয়ে জড়িয়ে ধরল এবং 1 মিনিট টাইম দিয়ে পোপ সঙ্গে সঙ্গে তাকে বললো যে আমার আরো লোকের সঙ্গে কথা বলতে হবে, লেট মি গো। খুব একটা তিনি যে পাত্তা পেয়েছেন এমন নয়, কারণ G7 এর প্রধান দেশগুলোর মধ্যে ভারত পড়ে না। বিশেষ আমন্ত্রিত হিসেবে নরেন্দ্র মোদী সেখানে গেছেন মাত্র, তার বেশি কিছু নয়। যাক, চলে আসি মূল কথাতে। আপনাদেরকে বলি যে দিল্লির এনডিএ গভর্নমেন্ট কিন্তু টলমল করছে। কি হবে এবং কি না হবে কিছু বোঝাচ্ছে না। আপনারা বলবেন যে না গভর্নমেন্ট তো হয়ে গেছে। হ্যাঁ, সে তো আমিও জানি, আপনিও জানেন। সেই গভর্নমেন্ট টিকবে কতদিন? পরে তো যারা ওই এনডিএর সঙ্গী সাথী রয়েছে তাদের কথা তো পরে বলবো। আগে বলি যে ভেতরে, যে দলের ভেতরে, বিজেপির ভেতর থেকে অসংখ্য কিন্তু প্রতিবাদ রয়েছে। বিশেষ করে আরএসএস করা যারা বিজেপি, তাদের একটি বক্তব্য তারা আরএসএস অফিসে পাঠিয়ে দিয়েছেন অনেকেই, যে এটা কিরকম মন্ত্রিসভা হলো, যে মন্ত্রিসভার মধ্যে আরএসএস এর লোক কম এবং কংগ্রেস থেকে আগত লোক বেশি। সেটাতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চাইছে যে আরএসএস মুক্ত বিজেপি তৈরি করতে। কংগ্রেস মুক্ত ভারত তো আর করতে পারবে না, কংগ্রেস 101টা আসন নিয়ে বসে আছে। এই আরএসএস মুক্ত বিজেপি করতে গিয়ে কিন্তু মহা ফ্যাসাদে পড়েছেন। কারণ আপনারা জানবেন যে আরএসএস একটি সংস্থা যার একটি শাখা বিজেপি মাত্র, এর বেশি ক্ষমতা বিজেপির কিন্তু কিছু নেই, এটা আপনাদেরকে বলছি। এবং সেই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নগুলোর উত্তরটা দিতে আমি এই মুহূর্তে আপনাদের কাছে বলবো। 1 সেকেন্ড। তো ফলে প্রথমেই আপনাদেরকে জানাই যে দিল্লির দরবারে একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম, কিছু মনে করবেন না। জানাই যে এই দিল্লির আরএসএস নেতাদের কিন্তু একেবারে টনক নড়ে গেছে, এবং টনক নড়ে যাবার ফলে কিন্তু টলমল করছে আজকের বিজেপি সরকার। বিজেপি না তো, এখন এনডিএ সরকার। পার্ট টু পার্ট বলছি। আপনাদের প্রথমে বলি যে সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু একেবারেই সরাসরি একটি বক্তৃতা থেকে, নাগপুরের একটি বক্তৃতা থেকে তিনি বলেছেন যে
যে বিরোধীরা শত্রু নয়, তারা সহযোগী, তাদের সঙ্গে সেই ব্যবহার করুন। তিনি বলেছেন মণিপুরে যে ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, এবং সবশেষে বলেছেন যে যেভাবে ভাষা ব্যবহার করেছে অর্থাৎ ইঙ্গিতটা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর দিকেই, সে ভাষা কিন্তু গ্রহণযোগ্য নয়, তার মধ্যে সভ্যতার অংশ কম। নাম ধাম উল্লেখ করেননি। বর্তমানে মোহন ভাগবত রয়েছেন লখনৌতে, অত্যন্ত গোপন মিটিং করছেন যোগী আদিত্যনাথের সঙ্গে। যোগী আদিত্যনাথ এবার টোটাল ভোটে প্রায় অফ কালারে ছিলেন। যোগী আদিত্যনাথ বলছেন এত বেশি, তার উপরে ওস্তাদি ফোপর দালালি করেছে অমিত শাহ, যার জন্য তাকে অফ হতে হয়েছে। এবং আপনাদেরকে বলি, আজ যদি বিজেপির নরেন্দ্র মোদী বা মোদী সরকার যদি আজকে 300 আসন নিয়ে আসতেন, এতদিনে আজকে অ্যাজ অন ডেট যোগী আদিত্যনাথ ক্ষমতায় থাকতেন না, এটা গ্যারান্টেড। এবার যোগী হচ্ছে গিয়ে মোহন ভাগবতের অত্যন্ত কাছের লোক। আপনাদের বলি যে যোগী আদিত্যনাথ কিন্তু ঠিক আরএসএস এর লোক নয়, কিন্তু তার ওই ধর্মীয় ব্যাপার ট্যাপারগুলো বা যোগীর বাবা যিনি ছিলেন, তারা কিন্তু আরএসএস এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, এবং আরএসএস এর যে ন্যায় নীতি বা পুজো পাঠ সেগুলো তারা কিন্তু নিয়মিত পালন করতেন। কাজেই এই জায়গাটা থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যোগী আদিত্যনাথকে কোথা থেকে এই মোহন ভাগবতরা পেছন থেকে একটা সাপোর্ট দিচ্ছে, এবং খুব খারাপ রেজাল্ট হয়েছে যেটা উত্তরপ্রদেশে। তার কৈফিয়ত চাওয়া হচ্ছে কিন্তু যোগীর কাছে নয়, কৈফিয়ত চাওয়া হচ্ছে সরাসরি একেবারেই অমিত শাহর কাছ থেকে। এবং অমিত শাহর হাল সব থেকে খারাপ, একেবারে ভয়ঙ্কর ক্ষেপে রয়েছে আরএসএস এর প্রত্যেকে। এবং এই ক্ষেপে যাওয়া জায়গাটা থেকে আপনাদেরকে বলি যে অমিত শাহ সম্বন্ধে প্রচুর কমপ্লেন জমা পড়েছে মন্ত্রিসভা থেকে এবং বিভিন্ন দিক থেকে। তো ফলে এই জায়গাটা থেকে আপনাদেরকে আরো কিছু তথ্য দিয়ে দিই। এই আরএসএস এর অন্যতম এক শীর্ষ সরসংঘ চালক বা কেউ, তার নাম হচ্ছে গিয়ে রতন সারদা। তিনি সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস না, তাদের নিজেদের মুখপত্রে এমন একটি লেখা লিখেছেন যেটা অত্যন্ত আপত্তিকর এবং ভয়ঙ্কর খারাপ। সুতরাং সেই লেখাটির মধ্যে তুলোধনা করা হয়েছে। কাজেই নরেন্দ্র মোদী সরকারকে তুলোধনা করার পর এটা কৈফিয়ত খুঁজে পাওয়া যায়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই সংঘের আরো একজন গতকাল বা গত পরশুদিন তুলোধনা করেছেন রাম মন্দির নিয়ে। বলেছি যারা রামের, তার নাম হচ্ছে সম্ভবত ইন্দর কুমার, মাঝখানে কিছু একটা শব্দ টব্দ হবে, যে যারা রামের পুজো সঠিকভাবে করেন না তাদের ওই 241টি আসনই পেতে হয়, তার বেশি তারা পান না। অতএব একেবারে চারিদিক থেকে কিন্তু আটোসাটো ভাবে আরএসএস চেপে ধরেছে নরেন্দ্র মোদী সরকারকে, এবং একেবারে ভেতরে বারবার করে তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে মোদীকে দিয়ে হবে না, মোদী এখন আর আমাদের পাওয়ার সেন্টার নয়, তাকে সরতে হবে। এবং সরবেন কি সরবেন না পরের ব্যাপার, আরএসএস কিন্তু চায় না যে বিজেপি সরকারটা পড়ে যাক। কিন্তু আগামী 31শে জুলাই তারা সমস্ত এই সরসংঘ চালক থেকে শুরু করে সমস্ত প্রাক্তন আরএসএস এবং বর্তমান আরএসএস এর টপ লিডারদের, এবং তার মধ্যে মোদী মন্ত্রিসভার অনেকে রয়েছেন, এবং তার মধ্যে বর্তমানে এই সাংসদদের মধ্যে অনেকে রয়েছে, বিধায়কদের মধ্যে অনেকে রয়েছে, একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে কেরালাতে। আপনারা বলবেন কেন কেরালাতে বিজেপির আছেটা কি বা আরএসএস এর আছেটা কি? আপনাদের বলি কিচ্ছু নেই। তারা দিল্লিতে করতে চাইছেন না, টেনে হিচড়ে আনবেন, এবং সেখানে ডিসাইড হবে অমিত শাহ থাকবেন কি থাকবেন না। ইতিমধ্যে বিকল্প ভাবনা চিন্তা তৈরি হয়েছে। অত্যন্ত বিরক্ত আরএসএস যে যাদের এবার মন্ত্রী করা হয়েছে, বিশেষ করে অশ্বিনী বৈভব এদেরকে বলছি যে এদেরকে মন্ত্রী করার জাস্টিফিকেশন, এবং আরো খেপেছেন তারা বিদেশ মন্ত্রী হিসেবে শিবশঙ্করকে দেখে। উইজি তাকেই যে বারবার করে বিদেশ মন্ত্রী করতে হবে, কি তার অর্থ? কিন্তু ভেতরের একটি তথ্য যেটা জানা যাচ্ছে সেটা মারাত্মক। সেই তথ্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে যারা যে মন্ত্রিসভায় ছিলেন তাদের সেই মন্ত্রিসভায় রাখা হয়েছে এই কারণে যে ভেতরে প্রচুর ঘোটালা রয়েছে। ফলে আপনারা আগামী 24শে তারিখ কিছু একটা ঘটছে, প্রস্তুত থাকুন, এবং সেটা ভয়ঙ্কর।
নরেন্দ্র মোদী কিন্তু থরোলি কম্পমান। ইতিমধ্যে নীতিশ কুমার কিন্তু বেশ খানিকটা পাল্টি মেরেছেন, কারণ নীতিশ কুমারের একটি টার্মস কন্ডিশন ছিল যে বিহারের ভোটটি এই মহারাষ্ট্রের ভোটের সঙ্গে একসাথে হোক, মোদী পাত্তা দেননি। এবং ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বেশ খানিকটা কথাবার্তা হয়েছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। সুতরাং এনডিএ মানে এখন নাইডু, ওই ডি এর মানে হচ্ছে গিয়ে নাইডু ডেমোক্রেটিক অ্যালায়েন্স কিংবা নীতিশ ডেমোক্রেটিক অ্যালায়েন্স। খেলা কিন্তু জমে গেছে। আপনাদেরকে বলি, এটা দেবাংশুর একেবারে কৃতিত্ব যে আজকাল হিন্দি চ্যানেলগুলো, অফিসিয়াল চ্যানেল যেগুলোকে আপনারা বলেন যে গদি মিডিয়া, তারাও কিন্তু বলছে খেলা হবে, খেলা হবে। লাভলি দেবাংশু, হ্যাটস অফ টু ইউ। তোমার এই খেলা হবেটা আজ সারা ভারতবর্ষের একেবারে হিন্দি বলয় থেকে সর্বত্র ছড়িয়ে গেছে। আরে ভাই কি আছে, তুমি তো আমাদেরই, আবার লড়া যাবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। দিল্লির নিয়মিত খবর আপনাদের কাছে দেব, কিন্তু আপাতত আবারও বলছি, আরএসএস এবং বিজেপির মধ্যে ঝগড়া তুঙ্গে। আরএসএস এর বিরাট অংশ চাইছেন এবং বিজেপির অভ্যন্তরে থাকা বিরাট অংশ চাইছেন মোদী, বিশেষ করে অমিত শাহকে এখনই রিমুভ করা হোক। আমরা নজর রাখবো, আরো খবর নিয়ে ভবিষ্যতে আসবো। থ্যাংক ইউ।